শুভ সকাল সবাইকে। আজকে আমাদের এক্সপেরিমেন্ট 3 দেখব, সেটা হচ্ছে স্টাডি অন ডিফারেন্ট ল্যাবরেটরি ইকুইপমেন্টস অফ ওয়ার্ড প্রসেসিং ল্যাবরেটরি। আমার কথা শুনতে পাচ্ছ সবাই জি স্যার। এবং দেখা যায়? ইজ ইট ক্লিয়ার? জি স্যার, দেখা যায়। ওকে। স্টাডি অন ডিফারেন্ট ল্যাবরেটরি ইকুইপমেন্টস অফ ওয়ার্ড প্রসেসিং ল্যাবরেটরি, অর্থাৎ এটা ওয়ার্ড প্রসেসিং ল্যাবরেটরিতে কি কি ইকুইপমেন্ট ইউজ করা হয় সেটা সম্পর্কে আমরা একটু জানবো। সেই মেশিনগুলো সম্পর্কে আজকে একটু জানার চেষ্টা করব। তো আজকে আমাদের এই ল্যাবের উদ্দেশ্য হচ্ছে যে ডিফারেন্ট কেমিক্যাল, ঠিক না, মানে ইকুইপমেন্টস গুলো সম্পর্কে আমরা জানবো used in oil processing laboratory. Secondly, to understand about the different tests carried about the chemical and physical lab এ কি কি টেস্ট হয়, মানে সেই টেস্টের সাথে রিলেটেড মেশিনারিজ সমূহ, যেহেতু আমরা মেশিনারিজ নিয়ে কথা বলবো সেই হিসেবে, and understanding the function of different machineries used in chemical and physical lab, যে সমস্ত মেশিনারিজ ইউজ করা হয় সেই সমস্ত মেশিনারিজ এর ফাংশন গুলো জানার চেষ্টা করব। ওকে। তো ওয়ার্ড প্রসেসিং ল্যাবরেটরিকে আমরা প্রথমত দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেমিক্যাল ল্যাবরেটরি বা কালার ল্যাব, আর একটা হচ্ছে ফিজিক্যাল ল্যাবরেটরি অথবা টেস্টিং ল্যাব। কেমিক্যাল ল্যাবরেটরি বা কালার ল্যাব কোনগুলি এবং ফিজিক্যাল ল্যাবরেটরি বা কালার, তোমরা নিশ্চয়ই ফ্যাক্টরি ভিজিটে গিয়েছো আশা করি। তো সেখানে দেখেছো কালার ল্যাব বলতে যেখানে আমরা বায়ার একটা স্যাম্পল দেওয়ার পর সেই স্যাম্পলটার শেডটা ডেভেলপ করি, অর্থাৎ রেসিপি ক্যালকুলেট করি, রেসিপি ক্যালকুলেট করার পর সেটার শেডটা আমরা ক্যালকুলেট করি বিভিন্নভাবে, অনেকগুলো মিক্সার দিয়ে কম বেশি করে, অর্থাৎ যেখানে এই সমস্ত কাজ হয় কালার রিলেটেড, সেটাকে আমরা কালার ল্যাবরেটরি বলছি বা কেমিস্ট্রি ল্যাবরেটরি বলছি বা কেমিক্যাল ল্যাবরেটরি বলছি। ফিজিক্যাল ল্যাবরেটরি কথায় যেটাতে আমরা কি করছি, যে টেস্টিং হচ্ছে বিভিন্ন প্রকার, যেমন কালার ফাস্টেস্ট ওয়াশ, বাস্টিং, রাবিং, লাইক, এটাকে আমরা ফিজিক্যাল ল্যাবরেটরি বলছি। তো আজকে দেখবো যে এই মেশিনগুলো, এই ল্যাবরেটরিগুলোতে কি কি মেশিন ইউজ করা হয়। প্রথমে আমরা যদি বলি যে সেটা হচ্ছে যে কেমিক্যাল ল্যাবরেটরি। কেমিক্যাল ল্যাবরেটরিতে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে, বা ডাইং ল্যাবরেটরি বলবো সহজ হিসেবে, সেটা হচ্ছে যে স্যাম্পল ডাইং মেশিন। স্যাম্পল ডাইং মেশিন কথা শুনে বোঝা যাচ্ছে যে এখানে আমরা ক্ষুদ্র স্কেলে ডাইং করব। বাল্কে যে বড় বড় মেশিনে ডাইং করা হয়, সেই ডাইং করার পূর্বে সেই সেটাকে ছোট ছোট মেশিনে ডাইং করতে হয়। তো সেই স্যাম্পল ডাইং মেশিনে সাধারণত আমরা স্যাম্পলটা ডাইং করে থাকি 5 গ্রাম 10 গ্রাম মাপের। অনেকগুলো স্যাম্পল উঠিয়ে আমরা ডাইং করি এবং আমাদের যে অ্যাকচুয়াল বায়ার যে সেটা প্রোভাইড করেছে সেই শেডের সাথে মিলিয়ে দেখি যে কোন শেডের সাথে মিলতেছে। তো ফাংশনটা কি? ফাংশন হচ্ছে যে ফাংশন স্টাডি আর ফাংশন অফ ফেব্রিক কালারেশন অফ দ্য ল্যাব স্কেল, আমরা ক্ষুদ্র স্কেলে ডাইং করব, এটাই এর ফাংশন। টাইপস অফ স্যাম্পল ডাইং মেশিন আমরা যদি বলি, এখানে দুই প্রকার স্যাম্পল ডাইং মেশিন রয়েছে। একটা হচ্ছে অ্যাটমসফেরিক স্যাম্পল ডাইং মেশিন, আর একটা হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার স্যাম্পল ডাইং মেশিন। যেটা অ্যাটমসফেরিক স্যাম্পল ডাইং মেশিন সেটার কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে ওয়াটার হিটিং, মানে কিছু মেশিন আছে যেটা পানি দিয়ে হিট করা হয়, পানি দিয়ে যে মেশিনটাকে হিটটা প্রোভাইড করা হবে সেখানে কিন্তু 100 ডিগ্রি টেম্পারেচারের বেশি উঠবে না। আবার এটাকে যখন আমরা ইনফ্রারেড বা অন্য কোনো আয়ার হিটিং, ইউভি হিটিং, আয়ার হিটিং সাধারণত করা হয়, সেটাকে আমরা বলতেছি যে হাই টেম্পারেচার হাই প্রেসার স্যাম্পল ডাইং মেশিন। অর্থাৎ এখানে 130-এর উপরে টেম্পারেচার উঠানো যাবে। বিশেষ করে যখন আমরা পলিস্টার ডাইং করতে যাব তখন আমাদের এই 130-এর উপরে এখানে টেম্পারেচারটা আমাদের উঠানো যাবে, সেটা হচ্ছে এয়ার হিটিং। সেটাই সেজন্য আমরা হাই টেম্পারেচার হাই প্রেসার বলছি। আর যেটা নরমাল সেটা হচ্ছে 100 ডিগ্রি টেম্পারেচার উঠবে, ওয়াটার হিটিং। যেমন আমাদের ল্যাবে যে মেশিনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাটমসফেরিক মেশিন, অর্থাৎ এটা টেম্পারেচারটা হবে অনলি ওয়াটার হিটিং। ওকে, এই দুই ধরনের মেশিন পাওয়া যায়। ফ্যাক্টরিতে বেশিরভাগ ওয়াটার অ্যাটমসফেরিক মেশিনটাই থাকে, হাই টেম্পারেচার হাই প্রেসারও থাকে, যেহেতু তারা পলিস্টার লাইক আর ব্র্যান্ডস লাইক ম্যাটেরিয়াল বা ফেব্রিক গুলো করে থাকে। স্পেসিফিকেশন কি? এটা বিভিন্ন প্রকার ব্র্যান্ডের রয়েছে, আইবিএ, আইআরটিএম, মেথিস, ল্যাবমেট, সুইজারল্যান্ডের রোটা ওয়াশ এক্সেট্রা। রোটা ওয়াশ মোটামুটি সবখানেই দেখা যায়। এছাড়াও চায়নার কিছু মেশিন রয়েছে। নাম্বার অফ পটের সংখ্যা 8, 6, 24, অর্থাৎ এরকম থাকে। ম্যাক্সিমাম মোটামুটি 24 থাকে, তবে কিছু কিছু ল্যাবরেটরিতে আমি দেখেছি যে আরো বেশি থাকে, প্রায় ডাবল, 48, 50। আমরা লাস্ট যেটাতে ভিজিতে গেলাম ফ্যাক্টরিতে কয়েকদিন আগে, সেই ভিজিটে আমরা দেখেছিলাম সেখানে ডাইং ল্যাবরেটরিতে তোমরা ঢুকেছিলে কিনা, সেখানে কিন্তু অনেকগুলো পড রয়েছে, লম্বা লম্বা অনেকগুলো পড রয়েছে। তো এই প্রত্যেক পটের ক্যাপাসিটি 200 মিলি, 250 মিলি, 500 মিলি হতে পারে। আরো বেশি হয় না, সাধারণত কমই হয়। 250 মিলি বা 200 মিলিটাই মোটামুটি সবগুলোর ক্ষেত্রেই থাকে। অপারেটিং সিস্টেম কি? প্রোগ্রামেবল, অর্থাৎ প্রোগ্রাম মনিটর কন্ট্রোল করা যায়। এই যে মেশিনটা দেখতেছো এটা অ্যাটমসফেরিক মেশিন।
এটা সাধারণত আমাদের ল্যাবরেটরিতে আছে এই মেশিনটা সম্পর্কে। এটা ভিতরে কিরকম, এই ঠিক এরকম একটা ইয়ে থাকে, মানে সেটাকে বাংলায় আমরা ধুর বলবো, বা একটা সাপোর্টিং হোল্ডার থাকে, সেই হোল্ডারটাতে মেশিনগুলো এই পটগুলো লাগিয়ে দেওয়া হয়। আমাদের ল্যাবরেটরিতে যে পটগুলি রয়েছে সেটা বোধহয় 200 মিলি। এরপরে পাশে যেটা মেশিন দেখতেছো সেটা হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার মেশিন, অর্থাৎ আয়ার হিটিং, ওয়াটার হিটিং না, আয়ারের মাধ্যমে, আয়ার রে এর মাধ্যমে হিটিং হয়। এখানে এই টেম্পারেচার স্টিল পট হয় সাধারণত টেম্পারেচার 130 150 পর্যন্ত বা আরো বেশি পর্যন্ত উঠানো যায়। এ হচ্ছে আমাদের দুই প্রকার মেশিন স্যাম্পল ডাইং এর জন্য। ওকে, এরপরে আসবো ডাটা কালার স্পেকট্রোফটোমিটার মেশিন। ডাটা কালার স্পেকট্রোফটোমিটার মেশিন, এই মেশিনের কাজ কি, যে বায়ার তোমাকে একটা শেড দিয়েছে, সেই শেডের রেসিপি তোমাকে ক্যালকুলেট করতে হবে। তোমরা নিশ্চয়ই আরজিবি থিওরি পড়েছো, বা আমাদের যে বেসিক তিনটি কালার সেই তিনটি কালারের কথা পড়েছো। এখন প্রশ্ন হচ্ছে যে ডাটা কালার স্পেকট্রোফটোমিটারের কাজটা কি? ডাটা কালার স্পেকট্রোফটোমিটার কি করবে? বায়ার যে তোমাকে শেডটা দিয়েছে সেই শেডের কম্বিনেশনটা তোমাকে খুঁজতে হবে। তুমি এই শেডের ভিতরে কতটুকু আর রেড দিবা, কতটুকু আর গ্রিন দিবা, কতটুকু আরজিবি যেটা ব্লু দিবা, সেটা ডিপেন্ড করেই কিন্তু আমাদের বাকি কালার গুলো হয়। তাহলে এটা তুমি কতটুকু দিবা, তোমার একটা মনে কোনো গ্রিন কালার দিছে, এই গ্রিন কালারে কিন্তু এটাও থাকবে, বেসিক তিনটা কালার থাকবে। এই যে কতটুকু দিবা তুমি, কত পার্সেন্ট দিবা, এটা সাধারণত ক্যালকুলেট করা হয় ডাটা কালার স্পেকট্রোফটোমিটার থেকে। এবং একই সাথে তুমি যখন শেডটা ডাইং করছো, সেই শেডটা ডাইং করার পর তোমার ডায়েট শেডটা এবং তোমার যে অরিজিনাল স্যাম্পল যেটা বায়ার দিয়েছে সেটার সাথে মিলছে কিনা, সেটাও কিন্তু তোমার এটার মাধ্যমে চেক করতে হবে। সেটাকে আমরা সিএমসি ভ্যালু বলছি, যে এটার হিউ ভ্যালু ক্রোমা কত, আমরা তো জানি হিউ ভ্যালু ক্রোমা। হ্যাঁ, এই হিউ ভ্যালু ক্রোমা গুলো মিলছে কিনা আমরা এই মেশিনের সাহায্যে এটাকে চেক করব। প্রত্যেকটা ডাইং ল্যাবে মোটামুটি এটা থাকে। ডাটা কালার স্পেকট্রোফটোমিটার। সো স্পেসিফিকেশন যদি বলি, আমরা ডাটা কালার আইটিমেশিয়া, টাইপস হলো কনভেনশনাল এন্ড পোর্টেবল, দুই প্রকার টাইপস রয়েছে। তো আমরা পাশের যে প্রথম চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মোটামুটি ডাটা কালার 800 সিরিজ, মোস্ট আপডেটেড, এবং প্রত্যেকটা ল্যাবরেটরিতেই মোটামুটি থাকে, কারণ সবাই যারা কালার ল্যাবে কাজ করে এটা নিয়ে কাজ করতে হয়। এবং পাশে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেই দুটো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পোর্টেবল অর্থাৎ পকেট সাইজ। তো এটাকে যখন অনেক সময় এরকমটা হয় যে যখন প্রোডাকশন হচ্ছে নিচে ফ্লোরে নিয়ে যেতে হয়, তখন সেই সুবিধার্থে বড় মেশিন তো আর নিয়ে যাওয়া যায় না। সেজন্য যে পোর্টেবল কিছু মেশিন পাওয়া যাচ্ছে এখন, সেই পোর্টেবল মেশিনগুলো নিয়ে যাওয়া হয়, অর্থাৎ মোবাইলের মতো সেটাকে ইনস্টল করে ইয়ে করতে হয়। তো এটাও কিন্তু এখন প্রচলিত আছে। তাহলে ডাটা কালারের কাজটা হচ্ছে প্রথমত বায়ার যে শেডটা দিবে সেই শেড থেকে রেসিপিটাকে ক্যালকুলেট করা, এবং সেকেন্ডলি আমার যে ডেভেলপ শেডটা হলো সেই শেডটা এটার সাথে মিলছে কিনা সেটা দেখা। দিস ইজ ডাটা কালার স্পেকট্রোফটোমিটারের কাজ। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে রোবোল্যাব মেশিন। রোবোল্যাব মেশিনের কাজটা কি? মনে করো যে তোমার রেসিপি পেলা তুমি, রেড পয়েন্ট সামথিং, গ্রিন সামথিং, ইয়েলো সামথিং পেলা। এখন এটা তোমার স্টাফ সলিউশন করে তুমি যদি হাতে করে নিতে হয়, ক্ষুদ্র ক্ষুদ্র পিপেটিং 0.11 মিলি, এই ক্ষুদ্র পিপেটিংটা আসলে আমাদের দ্বারা হাতে সম্ভব হয় না। তখন এই ধরনের পিপেটিংটা, অর্থাৎ কোন সলিউশন থেকে কতটুকু নিব, এটা আমরা এই রোবোল্যাবের মাধ্যমে করে থাকি। অর্থাৎ একটা রোবোটিক হ্যান্ড কম্পিউটারাইজ, সেখানে যদি আমরা প্রোগ্রাম দিয়ে থাকি, তাহলে সেটা কি করবে, নির্দিষ্ট রিকোয়ার্ড অ্যামাউন্ট নিয়ে নিয়ে পটগুলোতে সাজাবে। দেখো এখানে কিন্তু অনেকগুলো পট রয়েছে নিচের দিকে, নিচে যদি লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা যে এখানে এই যে অনেকগুলো পট রয়েছে। এই পটগুলোতে সে কি করবে, অ্যাকর্ডিং টু দ্য রেসিপি, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অনুসারে তোমার পিপেটিং করে দিবে, অর্থাৎ কেমিক্যাল গুলো নিয়ে দিবে, ডাইস গুলো নিয়ে দিবে। তখন আমরা কি করবো, সরাসরি সেটা শুধুমাত্র ইয়েতে উঠিয়ে দিব, মেশিনে উঠিয়ে দিব। তো রোবোল্যাব মেশিনের কাজটাই এটা। প্রোগ্রামেবল, স্লাভস, ব্যানরোল ইত্যাদি রয়েছে। প্রিপেয়ার ডাই সলিউশন এন্ড বেস অন রেসিপি এন্ড অ্যামাউন্ট ফর ডাইং, তো ডাই সলিউশন তৈরি করা। ওকে, এটা হচ্ছে রোবোল্যাবের কাজ। এই রোবোটিক হ্যান্ড তোমরা দেখছো। ওকে, এই মেশিনটাও দরকার হয়, যেহেতু অনেকগুলো ভেরিয়েশনে করতে হয়, একটা শেড মিলাতে কমপক্ষে 5টা ভেরিয়েশন করতে হয়। 5টায় মিললে তো ভালো না, মিললে তো আরো ভেরিয়েশন করতে হবে অ্যাকর্ডিং টু দা বায়ার যেটা চাইছে সেটা করতে গেলে। তারপর সেটা হলো বাল্কে যাবে, বাল্কে গিয়ে ডাইং হবে। এরপরে যদি আমরা স্যার বলি, এটা মনে হয় আমাদের দেশে নাই নাকি? আছে আছে, এটা আমাদের দেশে সব মোটামুটি ভালো ফ্যাক্টরি গুলো সবগুলোতেই আছে। এটা তোমরা দেখে থাকার কথা, যদি না দেখো তাহলে এর পরের বার যখন যাবা তখন ডাইং ল্যাবে গেলে দেখি নাই স্যার। খেয়াল করবে। হ্যাঁ, এরপরে আসে অটোমেটিক ওয়াশিং এন্ড ড্রায়ার ইউনিট। অটোমেটিক ওয়াশিং এন্ড ড্রায়ার ইউনিট নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে এটা দিয়ে ওয়াশ করা যাবে এবং একই সাথে ড্রাইং করা যাবে। তো
বিশেষ করে ল্যাব স্কেলে যখন ছোট ছোট স্যাম্পল গুলো ডাইং করা হয়, ডাইং করার পর সেটাকে কুইক ওয়াশ এবং ড্রাই করার জন্য এই মেশিনটা ইউজ করা হয়। এখানে প্রচুর পরিমাণে নিচ থেকে বাতাস প্রবাহিত করা হয় স্টিম সহ, তাতে ফলে ফেব্রিকটা আমার শুকিয়ে যায়। ঠিক আছে, সেজন্য সেটার নাম হচ্ছে অটোমেটিক ওয়াশিং এন্ড ড্রায়ার। আর তেমন কোনো কাজ নেই। তারপরে যদি আমরা বলবো যে পিএইচ মিটার, উই নো সবাই অ্যাবাউট পিএইচ মিটার, যে পিএইচ মাপা হয় বিশেষ করে যখন দেখো আমরা স্ট্রিপ দিয়ে পিএইচ মাপি, যখন এটা সলিউশনটা ক্লিয়ার হয় সেই ক্লিয়ার সলিউশনের পিএইচটা কিন্তু আমরা সহজেই মাপতে পারি স্ট্রিপটা ঢুকিয়ে। বাট হয় ইট ইজ এ কালার সলিউশন, তখন কিন্তু যদি আমরা স্ট্রিপটা ঢুকিয়ে দিই তখন সেই ক্ষেত্রে কিন্তু সেখানে কি হবে, আমার যে স্ট্রিপের যে চেঞ্জ সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, তাই না? ডাইস সলিউশনের ভিতরে যদি তুমি ঢুকিয়ে দাও সেক্ষেত্রে তার বোঝা যাচ্ছে না। ফর দিস রিজন we're using here such kind of pH meter, সেটা হতে পারে পোর্টেবল, হতে পারে এরকম কনভেনশনাল। তো হান্না যেটা তারাই সবচেয়ে মোটামুটি প্রোভাইড করে থাকে এবং ভালো। তো মোটামুটি ডিজিটাল, এটা এখানে যে নব রয়েছে, যেটা ব্লু নব বা গ্রিন নব প্রথমটার, সেটা হচ্ছে পিএইচ মিটার নব, আর পাশেরটা হচ্ছে টেম্পারেচারের নব। তো একই সাথে এই মাল্টিমিটার, এই পিএইচ মিটারটা অনেকগুলো ফাংশন দেয়, পিএইচ থেকে শুরু করে টেম্পারেচার আরো অনেক ফাংশনালিটি আছে। এবং ছোট্ট মাঝখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পোর্টেবল। এই পোর্টেবলটা হলো পকেট সাইজ, অর্থাৎ পকেটে নিয়ে ঘোরা যায়। যখন তুমি ফ্লোরে ঘুরছো বা ডাইং সলিউশনের ইয়ে দরকার, ল্যাবে নিয়ে গিয়ে দেখা পর্যন্ত তোমার সময় নেই, তুমি সরাসরি ডোজিং করবা, সেই ডোজিং ট্যাঙ্কেই তোমার এই পিএইচ মিটারটা ডুবিয়ে তুমি চেক করতে পারো। সেটাকে আমরা পোর্টেবল বা পকেট পিএইচ মিটার বলি। এই পিএইচ মিটার গুলোকে অবশ্যই আগে স্ট্যান্ডার্ড সলিউশনের সাথে ইয়ে করে নিতে হবে, ক্যালিব্রেট করে নিতে হবে যে অ্যাকচুয়ালি তোমার পিএইচ 7 দেখাচ্ছে কিনা, পিএইচ 4 দেখাচ্ছে কিনা, অথবা পিএইচ 10 দেখাচ্ছে কিনা। এটা কিন্তু পূর্ব শর্ত। ওকে, তাহলে এটার উদ্দেশ্য হচ্ছে পিএইচ মাপা। এরপরে যদি আমরা সরি, আসি যে এটা মানে কি এটা মানে সলিউশনের মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে এটা হ্যাঁ মানে কি হ্যাঁ, এই পোর্শনটা এতটুকু ইমার্জ করলে এখানে পিএইচ দেখাবে। ওকে, মানে কি ডাই সলিউশনের মধ্যে হ্যাঁ, ডাইস সলিউশন, নাকি? ডাইস সলিউশন, আচ্ছা, কেমিক্যাল এটা সলিউশন, ওয়াটার, এনি কাইন্ড অফ সলিউশন, এখানে পিএইচ। আর আর পাশে দুইটা মানে কি একই, মানে কি পাশে জাস্ট দুটো একই, বাট পাশে দুটো তো আর বহনযোগ্য না, পোর্টেবল না, মানে পকেটে নিয়ে যাওয়া যাবে না। ফিক্স থাকে এক জায়গায়? এক জায়গায় ফিক্স থাকে, ল্যাবরেটরিতে বসে থাকে বা ল্যাবরেটরিতে রাখা হয়। ঠিক আছে, তারপরে যেভাবে পিএইচ চেক করা হয়। ওকে, এরপরে আমরা আসবো কালার ম্যাচিং ক্যাবিনেট। সো নাম শুনে বোঝা যাচ্ছে যে ক্যাবিনেট বলতে একটা বাক্সের মতো হবে, ম্যাচ করা হবে, যেখানে কালারটা ম্যাচ করা হবে, লাইট। এই কালার ম্যাচিং ক্যাবিনেট হচ্ছে একটা লাইট বাক্স, এখানে আর কিছুই না। এখানে প্রায় অনেকগুলো লাইট থাকে, সেই লাইটগুলো হচ্ছে প্রথমত ডে 65 লাইট, অর্থাৎ আর্টিফিশিয়াল ডে লাইট, আবার সূর্যের আলোকের অল্টারনেটিভ হিসেবে ডে 65 ডে লাইট ইউজ করা হয়। দ্বিতীয়ত TL84 অথবা TL83, বায়ার যে লাইট চাই সেই লাইট থাকে, ফ্লোরোসেন্ট বা টাংস্টেন ফিলামেন্ট লাইট থাকে, এবং আরেকটা হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট থাকে। এই কয়েকটা লাইটের এগেইনস্টে বিশেষ করে নিচে যখন এখানে একটা প্যান্টন দেওয়া আছে, এখানে আমরা স্যাম্পল গুলো রেখে স্যাম্পল গুলো ম্যাচ করি, যে বায়ার স্যাম্পল এবং আমাদের স্যাম্পলের কালারটা কতখানি ম্যাচ করেছে, কোনো ঝামেলা আছে কিনা, এবং একই সাথে এখানে গ্রেডিং করা হয়, এবং আমার ফেব্রিকের স্যাম্পলে ফ্লোরোসেন্ট ডাই দেওয়া আছে কিনা বা অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট দেওয়া আছে কিনা সেটা কিন্তু এখানে মেজার করা হয়। ইউভি লাইট জ্বালালে কিন্তু সেটা ধরা পড়ে। তো মূলত লাইট সোর্সের অনেকগুলি কাজ, প্রথমত স্যাম্পল শেড ম্যাচিং করা ঠিকঠাক আছে কিনা, দ্বিতীয়ত ইউভি যেটা সেটা ইয়ে করা। শেড ম্যাচিং কিন্তু একটা লাইটে না, শুধু D65 এ করতে হয়, TL83 তে করতে হয়, অত্যন্ত দুটো লাইটে বা দুটো লাইট সোর্সে শেডটা ম্যাচ করতে হয়, নাহলে ম্যাটামারিজম এই ধরনের ইস্যুগুলো এখানে দেখা যায় না বা ধরা যায় না যদি আমরা এরকমটা না করি। তো সেই ক্ষেত্রে আমাদের এরকম দুটো লাইটে ম্যাচ করে বায়ারকে দিতে হয়। এছাড়াও ইভিতে ফ্লোরোসেন্ট আছে কিনা সেটা ধরা হয়। এছাড়াও এখানে আমাদের যে প্যান্টন আছে, প্যান্টন যদি বায়ার বলে দেয়, প্যান্টনের সাথে আমরা করতে পারি, প্যান্টনের সাথে সরাসরি আমরা করতে পারি দেখে। এরপরে এখান থেকে বিভিন্ন গ্রেডিংও করা যায়, কালার স্কেল গ্রেডিং গুলো যেগুলো আমরা মাল্টিফাইবারের সাথে করি, ওয়াশ করার পর গ্রে স্কেল ফর কালার চেঞ্জ অর কালার ইয়ের মাধ্যমে আমরা করে থাকি। ঠিক আছে, এটাও এখান থেকে আমরা করতে পারি। এ হচ্ছে আমাদের লাইট সোর্স। ঠিক আছে, কালার ম্যাচিং ক্যাবিনেট, কালার ম্যাচিং বক্স ইত্যাদি বলা হয়ে থাকে এটাকে। এরপর বলবো আমরা শেকিং ওয়াটার বাথ। এই শেকিং ওয়াটার বাথ মানে কি, শেক করবে, ঝাঁকাবে। তো এই শেকিং ওয়াটার বাথ সাধারণত দুই প্রকার হতে পারে। মনে করো এটা উপরে একটা স্প্রিং আছে, এখানে যে স্প্রিং গুলো দেখতে পাচ্ছ, নিচে পানি আছে, এটা অ্যাটমসফারিক। এই পানিটা গরম হলে এখানে এরকম কনিক্যাল ফ্লাক্সে হচ্ছে স্যাম্পল গুলো বসিয়ে দিতে হয়, এবং এটা তখন এরকম ট্রো এন্ড ফ্রো করতে থাকবে। তো এটা দুই প্রকার মোশনের হয়, একটা হচ্ছে অরবিটাল আর একটা রিসিপ্রোকাল। রিসিপ্রোকালটা কি করে, এই পাশে যাওয়া আসা করে, আর অরবিটালটা কি করে, নিজের মধ্যেই ঘুরতে থাকে। এটা নিজের মধ্যেই ঘুরতে থাকে, অথবা এটা পুরোটাই এরকম শেকিং আসা যাওয়া করতে পারে।
তো এখানে কি কি করা যায়, একই ধারে ডাইং করা যেতে পারে, তারপর একই ধারে শপিং করা যেতে পারে এবং অ্যাবজর্পশন দেখা যেতে পারে। সো মূলত ফ্যাক্টরিতে যে কারণে ইউজ করা হয় সেটা হচ্ছে কোনো একটা ফেব্রিকের পিএইচ, ড্রাই ফেব্রিকের পিএইচ নির্ণয় করার জন্য। কিভাবে নির্ণয় করব, স্যাম্পল গুলো ফেব্রিকটাকে কেটে কেটে টুকরো টুকরো করে একটা নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে সেটাকে এখানে নির্দিষ্ট টাইম পর্যন্ত রোটেশন দেওয়া হয়, ফলে ফেব্রিক থেকে ফেব্রিকের যে পিএইচটা সেটা সলিউশনের পিএইচ এর সাথে সেম হয়, তখন সেই সলিউশনের পিএইচটা এখান থেকে মেজার করা হয়। এই জন্য শেকিং ওয়াটার বাথটা সাধারণত ইউজ করা হয়। এছাড়াও এর নানা পারপাস আছে, যেটা বললাম যে ডাইং, শপিং, অ্যাডজর্পশন দেখা ইত্যাদি। নেম অফ দ্য মেশিন ইউজ ফর ফিজিক্যাল ল্যাবরেটরি। এরপরে এগুলো গেল কালার ল্যাবরেটরিতে। আমাদের ফিজিক্যাল ল্যাবরেটরিতে কি, ডাইমেনশনাল স্টেবিলিটি চেঞ্জ বা শ্রিঙ্কেজ টেস্ট, পিলিং টেস্ট, রাবিং টেস্ট, জিএসএম কাটার, কালার ফাস্টনেস টু লাইট, কালার ফাস্টনেস টু ওয়াটার, ওয়াশিং, পাসপাইরেশন, স্যালাইভা, ফেনোলিগলিং, এগুলো কিন্তু এখান থেকে টেস্ট করা যায় ফিজিক্যাল ল্যাবরেটরিতে। ফিজিক্যাল ল্যাবরেটরিতে প্রথমে কি থাকে, জিএসএম কাটার। জিএসএম কাটার দিয়ে আমরা কি করি, ফেব্রিকের জিএসএম মেজার করি। এখানে সাধারণত একটা ডায়ামিটার থাকে 11.2 সেন্টিমিটার, অর্থাৎ গ্রাম পার স্কয়ার মিটার হতে হয় পুরোটা গুণ করে, তাহলে সেটা অনুসারে আমরা ওজন করি। দিস ইজ ভেরি সিম্পল। ওকে, অথবা তুমি স্কয়ার কোনো ফেব্রিক কেটেও যদি ওজন করো সেটাও কিন্তু তোমার এখান থেকে হবে। ওকে, এরপরে আসবো আমরা রাবিং টেস্টার আর ক্রক মিটার টেস্টার। তোমার একটা ডাইড ফেব্রিকের কালারটা ঘর্ষণের ফলে উঠবে কিনা সেটার জন্য আমাদের যে মেশিনটা ইউজ করা হয় সেটাকে আমরা বলি রাবিং টেস্টার বা ক্রক মিটার। তো এখানে ব্র্যান্ড নেম জ্যামসিল, টেস্টেক্স এর আছে। রাবিং হেড ডায়ামিটার প্রায় 16 মিমি। দেখো এইখানে একটা নব আছে, আঙ্গুলের মতো ফিঙ্গার আছে, হ্যাঁ। তো এখানের এই নবে হচ্ছে আমার একটা রাবিং ক্লোথ আছে, সেই ক্লোথটা জড়িয়ে তারপর আমার ফেব্রিকের উপর টানতে হয়, ঘর্ষণ দিতে হয়। এটা এখানে এই যে হ্যান্ডেলটা ধরে ঘোরালে 10 টাইমস, 10 বার, মানে 10টা কমপ্লিট সাইকেল হলে তারপর সেটাকে খুলে নিতে হয়। তারপর এই যে মাথায় যে রাবিং ক্লোথটা দিলাম, বা সেই রাবিং ক্লোথটার সাথে আরেকটা নর্মাল রাবিং ক্লোথ যেটা ঘর্ষণ হয়নি, এই দুটোর কম্পেয়ার করে দেখা হয় যে কি পরিমাণ ডাই ওই স্যাম্পলটা থেকে উঠে এখানে আসলো। ক্লিয়ার? এখানে ভার্টিক্যাল প্রেসার প্লাস মাইনাস 9 নিউটন দেওয়া হয়ে থাকে। এই যে এখানে হেডটা দেখতেছো, সেই হেডের প্লাস মাইনাস 9 নিউটন। রাবিং হেড ট্রাক্ট পুরোটা 104 প্লাস মাইনাস 3 সেন্টিমিটার। ডাইমেনশন যদি আমরা বলি, পুরো মেশিনটার 660, 160, 215 পুরোটার ওজন মোটামুটি 6 কেজি। ঠিক আছে, এখন এটার উদ্দেশ্যই অ্যাক্সেসরিজ রাবিং ক্লথ এন্ড গ্রে স্কেল, অর্থাৎ রাবিং ক্লথ এই যে লাগিয়ে যেটা অ্যাসেস করব সেটা। তাহলে আলটিমেট পুরো ঘটনাটা কি, পুরো ঘটনাটা হলো এইখানে যেটা ইয়েলো দেখতেছো, এখানে স্যাম্পলটা লাগাতে হয়। আমরা যেই ফেব্রিকের রাবিংটা দেখতে চাইবো সেটা, তারপরে এই নবে, এই যে ঢেকির মতো এই নবে আমরা একটা ক্লথ লাগিয়ে দিই, সাদা কাপড়, সেটার সাথে ঘর্ষণ হয় 10টা কমপ্লিট সাইকেল, তারপর সেই সাদা কাপড়টা খুলে ফেলি। খুলে ফেলার পর আরেকটা সাদা কাপড়ের সাথে, অর্থাৎ আনইউজড রাবিং ক্লোথের সাথে কম্পেয়ার করি যে কি পরিমাণ কালারটা এটাতে লেগেছে, সেটা গ্রে স্কেলের সাহায্যে আমরা চেক করি। তো এই মোটামুটি এটা 10 সেন্টিমিটার পুরোটা রাবিং ক্লোথ, রাবিং হেড, বেস ইনস্ট্রুমেন্ট, এই তো। এরপরে আসবো আমরা অ্যাবারশন টেস্টার বা পিলিং টেস্টার। পিলিং সাধারণত অ্যাবারশন টেস্টারে করা যায়। এখানে 3টা মেশিন আছে, অ্যাবারশন টেস্টার, আইসিআই পিলিং বক্স এবং পিলিং টেস্টার যেটা র্যান্ডম পিলিং টেস্টার, তিনটাতেই করা যায়। তোমরা টিটিকিউসি 2 পড়েছো নিশ্চয়ই, সেই টিটিকিউসি 2 তে এই 3টা মেশিন সম্পর্কে নিশ্চয়ই পড়েছো। প্রথম মেশিনটা হচ্ছে মার্টেনডেল পিলিং টেস্টার বা মার্টেনডেল অ্যাবারশন টেস্টার। এই মার্টেনডেল অ্যাবারশন টেস্টারটা কিরকম, এটা হচ্ছে আমরা যে জাতা আছে না, জাতা আমরা যে ডাল ভাঙি অথবা কোনো কিছু গুঁড়ো করি, ঠিক সেরকম উপরে একটা নিচের একটা ঘর্ষণ প্লেট, অর্থাৎ অ্যাবারডেন্ট ফেব্রিক দেওয়া থাকে এখানে। আর এই যে উপরের প্রান্তটাতে আমাদের যে স্যাম্পলটা ঘর্ষণ করা হবে সেই স্যাম্পলটা লাগানো থাকে। তারপর জাতায় যেরকম এইভাবে ঘোরানো হয়, এখানে ঠিক সেভাবে এখানে ঘুরে। এখানে একসাথে 9টা স্যাম্পল দেওয়া যায়। প্রত্যেকটা স্যাম্পলের প্রায় আমরা রেভুলেশন বায়ার যেভাবে বলে সেভাবে মোটামুটি 2000 থেকে 5000, 10,000 পর্যন্ত ঘোরানো হয়। ঘুরিয়ে স্যাম্পলটাকে নামিয়ে দেখা হয় কতটুকু। এই যে এখানে স্যাম্পল সাইজটা 38 সেন্টিমিটার স্যাম্পল করা হয়। পাশে যে মেশিনটা রয়েছে সেটা হচ্ছে পিলিং বক্স। এখানে 4টা অথবা 2টো থাকতে পারে। এই পিলিং বক্সের সারফেসটা কিরকম, পিলিং বক্সের সারফেসটা হচ্ছে ইমারি সারফেস, অর্থাৎ আমাদের যে সিরিজ কাগজ আছে, ঠিক সিরিজ কাগজ দিয়ে যদি আমরা একটা বক্স তৈরি করি ভিতরের দিকে, তাহলে কি হবে, খসখসে। এখন যে স্যাম্পলটার আমাদের পিলিং নির্ণয় করতে হবে, সেই স্যাম্পলটাকে একটা টিউবে প্রবেশ করিয়ে এখানে দেওয়া হয়। 4টা স্যাম্পল, তাহলে 4টা টিউব থাকলো এখানে। তো পাইপের গায়ে স্যাম্পলটাকে প্রথমে মাউন্ট করে দেওয়া হয়, আমাদের যে স্যাম্পলটার আমরা পিলিং নির্ণয় করব। তারপর এখানে রোটেশন দিলে এই বক্সগুলো যদি ঘুরে, তাহলে এখানের ভিতরের যে স্যাম্পলগুলি আছে পাইপের ভিতরে লাগানো, সেই স্যাম্পলগুলি কি হবে,
ঘুরবে এবং এই দেওয়ালের সাথে ঘর্ষণ হবে। তো এখানেও মোটামুটি রেভলিউশন কাউন্ট করা হয় 10,000 পর্যন্ত। তো এটা বায়ার যত চাইবে সেই হিসেবে দেওয়া হয়। এরপরে যেটা রয়েছে র্যান্ডম পিলিং টেস্টার। এই র্যান্ডম পিলিং টেস্টার ঠিক সেম, এখানেও কিন্তু আমাদের ইয়েটা রয়েছে যে সারফেসটা একটা ইমারি সারফেস রয়েছে, ইমারি সারফেস অর্থাৎ শিরিষ কাগজের মতো। এখানে আমাদের যে ডাল ঘুটনি আছে না, গ্রামে যে ডাল ঘুটনি আগে বাঁশে তৈরি করা হতো আড়াআড়ি ভাবে, সেই ডাল ঘুটনি দিয়ে মনে করো কি করা হয় যে এটাকে ঘোরানো হয় এবং এই যে স্যাম্পলটা সেটা এই ইমারি সারফেসটার সাথে ঘর্ষণ লেগে আমার পিলিং হবে কিনা সেটা দেখায়। পিলিং মানে তো আমরা বুঝি যে আমাদের ফেব্রিক সারফেসের উপর প্রজেক্টিং যে ফাইবার গুলো দেখায় সেই ফাইবার গুলো ওঠে কিনা, সেটাকে আমরা পিলিং বলতেছি। ছোট ছোট প্রজেক্টিং প্রোট্রুডিং ফাইবার যেগুলো রয়েছে। তোকে ওকে, তো ফিগার মার্টেন্ডাইল, আইসিআই এবং র্যান্ডম পিলিং টেস্টার ফ্যাক্টরিতে তোমরা দেখে থাকবা। গেলে আমি যদি আবার তোমাদের সাথে যে অবশ্যই দেখাবো। স্পেসিফিকেশন দেখো, প্রথমটা আইসিআই পিলিং টেস্টার, মাঝখানে যেটা আইসিআই পিলিং টেস্টারে কি স্যাম্পল সাইজ 125 সেন্টিমিটার কেটে একটা পাইপের দুই পাশে মাউন্টেড করে দিতে হয়। রেভলিউশন 18,000 টাইমস বা কম বেশি হতে পারে। নাম্বার অফ হোল্ডিং ক্যাপাসিটি 16। মার্টেন্ডেন এবালসন পিলিং টেস্টার পরের প্রথমটা যেটা, সেটার স্পিড 47.5 আরপিএম বা আরো কমানো বাড়ানো যায়। স্যাম্পল সাইজ 140 মিমি অ্যান্ড রেভলিউশন টাইম 2000 থেকে 10,000 হতে পারে। and number of sample holding capacity 9টা। তারপর র্যান্ডম টাম্বলিং টেস্টার 3 নাম্বার যেটা, সেটা 1200 আরপিএম, ডায়ামিটার 100 থেকে 105, স্যাম্পল হোল্ডিং ক্যাপাসিটি 16, 30 মিনিটের মতো হয়। এই হচ্ছে আমার পিলিং টেস্টার, অর্থাৎ ফেব্রিক ঘর্ষণের ফলে পিল ফর্ম করবে কিনা অথবা ছোট ছোট প্রজেক্টিং ফাইবার গুলো উঠবে কিনা। এরপর নেক্সট যদি আমরা বলি পাসপিরেশন টেস্টার অথবা স্যার মিটার। হ্যাঁ স্যার আজকের ক্লাস রেকর্ডটা একটু দিয়েন স্যার, ব্যাংকে আসছিলাম টাকা জমা আরে দিতে স্যার। পরে কথা বলো, ক্লাসের মাঝখানে আজকে লাস্ট ডেট স্যার। কি অবস্থা, প্রত্যেকটা রেকর্ড থাকে, সমস্যা নাই। ওকে, ফাংশনটা কি, টু ডিটারমাইন দ্য পাসপিরেশন ফাস্টনেস। মানে কি, মানে হচ্ছে যে আমাদের শরীরের ঘামের ফলে আমাদের ডাইট ফেব্রিকের কালারটা উঠবে কিনা সেজন্য আমরা যে টেস্ট করে থাকি সেটার নাম হচ্ছে পাসপিরেশন টেস্ট অথবা পাসপাইরোমিটারের মাধ্যমে করা হয়ে থাকে। তো আমাদের শরীরের ঘাম দুই প্রকার, ছেলেদের সাধারণত অ্যালকালাইন হয়, ক্ষারীয় হয়, মেয়েদের সাধারণত অ্যাসিডিক হয়। তো এই অ্যাসিড এবং ক্ষারের প্রভাবে আমার যে ডাইট ম্যাটেরিয়ালটা সেটার কালারটা উঠবে কিনা সেটার জন্য আমরা এই টেস্টটা করে থাকি। তো কি কি লাগবে, জ্যামস হিল টেস্টেক্স ব্র্যান্ড মেশিন তারা প্রোভাইড করে থাকে। দেখো এই যে স্পেসিফিকেশন, এএটিসিসি ওয়েড অনুসারে টোটাল পার্ট 4.5 কেজি, আর আইএসও অনুসারে এটা একটু বেশি। এই যে উপরের পার্টটা দেখেছো, এটা এক্সট্রা যোগ করা হয় আইএসওর ক্ষেত্রে, ওজন পাথরের মতো। ঠিক আছে, টোটাল ওয়েট হচ্ছে এখানে আমাদের 5 কেজি। ঠিক আছে, তাহলে অ্যাক্রাইলিক প্লেটস প্যাক অফ 21টা, মোটামুটি অ্যাক্রাইলিক প্লেট থাকে, একটার উপর সাজানো হয় প্লাস্টিকের প্লেটের মতো অ্যাক্রাইলিক প্লেট, স্যাম্পলটা দেওয়া হয়, আরেকটা সাজানো হয়, স্যাম্পলটা দেওয়া হয়, আরেকটা সাজানো হয়, স্যাম্পলটা দেওয়া হয়, আরেকটা সাজানো হয়, স্যাম্পলটা দেওয়া হয়, এভাবে স্যান্ডউইচের মতো করে দেওয়া হয়। তো এটার লেন্থ 470, উইথ 27, হাইট 20 মিমি। তো তারপর কি করা হয়, মনে করো একটা স্যাম্পল 10x4 কাটলা, কাটার পর সেটার সাথে মাল্টিফাইবার ফেব্রিক লাগালা, তারপর সেটাকে এসিড অথবা ক্ষার সলিউশনে চুবালা, ঘামের অর্থাৎ আর্টিফিশিয়াল ঘাম যেটা তৈরি করলা সেটাতে চুবিয়ে এরকম অ্যাক্রাইলিক প্লেটে সাজালা স্যান্ডউইচের মতো, সাজানোর পর এই ওয়েটটা দিলা। আইএসও হতে পারে অথবা এটিসিসি যেটা হতে পারে, সেই ওয়েট দেওয়ার পর স্ক্রুটা টাইট দিলা, টাইট দেওয়ার পর এটাকে কি করলা, সেটাকে এটা অবশ্য কষ্টের দিয়ে মোড়াতে হয়, তারপর এটাকে এইখানে দিলা ওভেনে। ওভেনে কি করা হয়, আমাদের শরীরের যে মোটামুটি টেম্পারেচার 37 ডিগ্রি সেটা মেনটেন করা হয় অর্থাৎ ঘামের ফলে। তখন এই ঘামের ফলে আমার কালারটা যাচ্ছে কিনা সেটা এখান থেকে টেস্ট করা হয়, সেটার নাম হচ্ছে পাসপিরেশন টেস্টার, পাসপাইরোমিটার। ওকে, এরপরে খুবই সহজ, ওয়াশিং মেশিন আমাদের সবার বাড়িতেই প্রায় কম বেশি থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। সেটা হচ্ছে ওয়াশ করার জন্য, ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করার জন্য জেন্টেল ওয়াশ দেওয়া যায় এখানে। বিশেষ করে যখন আমরা ফেব্রিকের ডাইমেনশনাল স্টেবিলিটি মেজার করি, সেই ডাইমেনশনাল স্টেবিলিটি মেজারের সময় আমরা সাধারণত এই ধরনের ওয়াশিং মেশিনগুলো ইউজ করে থাকি। ওকে, নেক্সট যদি আমরা বলি লাইট ফাস্টনেস টেস্টার। লাইট ফাস্টনেস টেস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে লাইট ফাস্টনেস টেস্টার আমরা কিভাবে ইউজ করতে পারি। বিশেষ করে ফেব্রিকের সূর্যের আলোর প্রভাবে কালারটা চলে যাবে কিনা ফেব্রিক থেকে, সেটা টেস্টের জন্য লাইট ফাস্টনেস টেস্টার করা হয়ে থাকে। বিশেষ করে যেমন তোমরা দেখবা আমরা বেগুন বাড়িতে আগে যে বেগুন ক্ষেত লাগাই, সেই বেগুন ক্ষেতে কাকতারুয়া দেই, কাকতারুয়া একটা শার্ট পরিয়ে দেই। তো এটা আফটার 1 সিজন 4 মান্থ পর দেখা যায় যে সেই কাকতারুয়ার শার্টটা ফেড হয়ে গেছে, কালারটা জ্বলে গেছে বলি আমরা। তো
তো সেটাকে আমরা বলি কালার ফাস্টনেস টেস্ট, অর্থাৎ ডাইড ম্যাটেরিয়ালের কালারটা সূর্যের আলোর প্রভাবে যাবে কিনা। তো এখন সূর্যের আলো তো আর সেভাবে পাওয়া যায় না, যে কোনোদিন আছে কোনোদিন নেই, একই ইন্টেন্সিটি নাও থাকতে পারে। সেজন্য আমরা আর্টিফিশিয়াল ডে লাইট তৈরি করি। সেই আর্টিফিশিয়াল ডে লাইটের এগেনিস্টে আমরা স্যাম্পলটাকে এক্সপোজ করি একটা নির্দিষ্ট সময় ধরে, 48 ঘন্টা 72 ঘন্টা এরকম এক্সপোজ করার পর বের করে নিয়ে দেখি যে সেই স্যাম্পলটার কালারটা আছে কি নেই। সেটার জন্য আমাদের যে মেশিনটি দরকার সেটার নাম হচ্ছে লাইট ফাস্টনেস টেস্টার। তো এটার সাথে জ্যামসিল, টেক্সটেক্স, অ্যাটলাস তারা প্রোভাইড করে থাকে। তো এই মেশিনটা কিরকম দেখতে? এই মেশিনটা দেখতে আগেকার দিনে যে হ্যাজেক বাতি রয়েছে সেই হ্যাজেক বাতির মতো। হ্যাজেক বাতি তো আমরা সবাই দেখছি না, যে নিচে তেল থাকে বা যাই হোক, উপরে একটা হারিকেন নাকি স্যার? টিউব থাকে, হ্যাঁ হারিকেনের মতো হ্যাজেক বাতি। আর পাশে হচ্ছে কি থাকে? পাশে হচ্ছে যে আমাদের অনেকগুলো গ্লাস প্লেট, অর্থাৎ গ্লাসের খণ্ড থাকে, আটকানো থাকে সুন্দর করে রাউন্ড করে, তাই না? দেখেছো তো সবাই? ওকে। তো লণ্ঠন যেটাকে আমরা বলবো, তো এরকম করে কাচের দেওয়াল দিয়ে পুরোটা উপরে এবং নিচে এরকম কাচের ইয়ে দিয়ে থাকে এবং মাঝখানে বাতিটা জ্বলে। তো আমাদের এই লাইট ফাস্টনেস মেশিনটা ঠিক সেরকম। আমাদের মাঝখানে একটা বাতি রয়েছে, সেটা হচ্ছে জেনন আর্ক ল্যাম্প বলা হয়। সেটা আসলে আর্টিফিশিয়াল ডে লাইটের হিসেবে রিপ্লেসে আমরা ব্যবহার করে থাকি, এবং চারপাশে এগুলোকে স্যাম্পল হোল্ডার বলছে, যেই সমস্ত স্যাম্পল হোল্ডারে আমরা আমাদের স্যাম্পল গুলো লাগাচ্ছি এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এক্সপোজ করছি। এখন এই স্যাম্পল আমরা তো একটু আগে যেগুলো আমরা জানি TTQ-C2 হয়তো আমরা সবাই পড়েছি, যে আমরা যখন ইয়েটা করে থাকি, অর্থাৎ কি বলবো তোমাদেরকে, টেস্ট করে থাকি, তো গ্রে কালার ফাস্টনেস টু ওয়াশ, কালার ফাস্টনেস টু পাসপিরেশন, রাবিং, এগুলোর ক্ষেত্রে আমরা গ্রে স্কেল ইউজ করে থাকি। সেটা হতে পারে গ্রে স্কেল ফর কালার চেঞ্জ অথবা গ্রে স্কেল ফর কালার স্টেইনিং হতে পারে। বাট ইন কেস অফ লাইট ফাস্টনেস টেস্টারের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্লু উল স্কেল লাগে। এই ব্লু উল স্কেলটা কি? ব্লু উল কিছুই না, ব্লু উল স্কেলটা হচ্ছে যে 1 থেকে 8 পর্যন্ত ডাইট উল। তো সেই উলটাকে আমরা একই সাথে আমরা যখন আমাদের স্যাম্পলটাকে ফেড করব, সেই স্যাম্পলটাকে স্যাম্পল হোল্ডারে একই সাথে লাগাই। মনে করো এটা একটা কার্ড, কাগজের কার্ড, সেই কাগজের কার্ডে আমরা কি করছি? স্যাম্পলটাকে লাগাচ্ছি। এই 1 নাম্বার স্যাম্পল লাগালাম, এরপর বা 1 নাম্বার উল, 2 নাম্বার উল কেটে কেটে লাগাচ্ছি, 3 নাম্বার উল। এটা একটা ফেব্রিক, উল একটা ফেব্রিক, হ্যাঁ, স্ট্যান্ডার্ড স্যাম্পল উল 1 থেকে 8 পর্যন্ত 8 লাগালাম। তারপর নিচে একটা স্যাম্পল লাগালাম, তারপর এটা একটা স্যাম্পল হোল্ডার হলো, তারপর এটাকে মেশিনে এখানে সেট করলাম, এটা 72 ঘন্টা ঘুরলো। এখানে তারপর দেখবো এক্সপোজারটা, অর্থাৎ এই সময়ের ভিতরে এক্সপোজারের ফলে আমার 8 প্রকার উল 8 প্রকার ভেরিয়েশন দিবে। এইখানে লক্ষ্য করলে দেখো 8 প্রকার ভেরিয়েশন দিবে। এখন আমার স্যাম্পলের ভেরিয়েশনটা এই 8 প্রকার উলের কোন স্যাম্পলের ভেরিয়েশনের সাথে মিলছে সেটার উপর বেস করে আমি গ্রেডিংটা করব। তো এটা সাধারণত বায়াররা 4 চায়, অর্থাৎ 4 মানে কি একবারে মোটামুটি কোনো পরিবর্তন সেভাবে নাই। তো কালার ফাস্টনেস রেটিং যদি 4 হয়, যত নিচের দিকে যাবে ততই ভালো। প্রথমে 1 এর দিকে তোমরা দেখো যে খুবই খারাপ, 8 এর দিকে গেলে সেটা কিন্তু খুবই ভালো, অর্থাৎ নো চান্স। যতবারই এক্সপোজ করি না কেন এখানে কিন্তু কোনো প্রকার চান্স নেই। সো তাহলে আমার স্যাম্পল হোল্ডারে ব্লু উল দিয়ে আমরা একই সাথে একই কন্ডিশনে এক্সপোজ করছি, এক্সপোজ করার পর সেই ব্লু উলের যে চেঞ্জটা, যে পরিবর্তনটা আসতেছে, সেটার সাপেক্ষে আমার স্যাম্পল যেটা আমি টেস্ট করছি সেটার যে পরিবর্তনটা আসতেছে, সেই দুই পরিবর্তন আমরা একত্রিত করে আমার রেটিংটা দেখতেছি। ক্লিয়ার? তো দেখো এটার কিছু রয়েছে, যেমন লাইট সোর্স 2500 ওয়াটের এয়ার কুলড জেনন আর্ক ল্যাম্প ইউজ করা হয়, 1500 আওয়ার পর্যন্ত ক্যাপাসিটি থাকে। টেস্ট টাইপ সেটা লাইট ডার্ক স্প্রে, এখানে কিছু ওয়াটার স্প্রে কিন্তু করা যায়। টেস্ট এক্সপোজার এরিয়া 1370 সেন্টিমিটার স্কোয়ার। টেস্ট পজিশন আইএসও হতে পারে, এটিসিসি হতে পারে, অর্থাৎ স্যাম্পলের পজিশনগুলোর উপর বেস করে। তারপরে হচ্ছে যে এক্সপোজার এরিয়া ফর টেস্ট পজিশন আইএসওর ক্ষেত্রে এবং এটিসিসির ক্ষেত্রে মনিটরিং রেডিওমিটার সিস্টেমে মনিটরিং করা হয়। ইরিডিয়েন্স রেঞ্জ অর্থাৎ টেম্পারেচার যেটাতে উৎপন্ন 0.8। তারপরে হচ্ছে যে রোটেটিং স্পিড 5 রোটেশন পার মিনিটে, আস্তে আস্তে ঘুরে চারপাশে লন্ঠনের যে ইয়েগুলো রয়েছে, স্যাম্পল গুলো রয়েছে, সেটা স্যাম্পল হোল্ডার সহ আস্তে আস্তে চারপাশে ঘুরবে। চেম্বার হিউমিডিটি মোটামুটি যেটা আমাদের তাই থাকে, 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রি টেম্পারেচার। ব্ল্যাক স্ট্যান্ডার্ড রেঞ্জ, তারপরে হচ্ছে যে ব্ল্যাক স্ট্যান্ডার্ড প্যাটার্ন, রিজিওনাল, অপশনাল, এগুলো যেটা চাইবে বায়ার সেটা দিয়ে আমাদের, সে মানে বায়ার যে কন্ডিশন দিবে সেই কন্ডিশনে করে দিতে হয় আমাদের। ওয়াটার স্প্রে স্পেসিমেন সারফেসে যদি ওয়াটার স্প্রে রিকোয়ারমেন্টস থাকে তাহলে ওয়াটার স্প্রে করতে হবে। ওয়াটার রিজার্ভের ক্যাপাসিটি 15 লিটার পর্যন্ত থাকে।
ওকে, ওয়াটার কনজাম্পশন 0.9 লিটার পার আওয়ারে লাগে সাধারণত। কালার টাচ স্ক্রিন, চেম্বারিং ভিং উইন্ডো, এই যে চেম্বার ভিং উইন্ডোটা এখানে রয়েছে, এই ঠিক আছে, এটার মাধ্যমে দেখা হয়। তারপরে আমরা বলবো আর কি রয়েছে, এই তো ডেসক্রিপশন, উইন্ডো, কোয়ার্টার্স, এয়ার কুল ল্যাম্প। ওকে, তো এই হলো আমাদের এয়ার ফাস্টনেস, সরি লাইট ফাস্টনেস টেস্টার মেশিন। তো লাইট ফাস্টনেস টেস্টার মেশিনের ভিডিও তোমরা দেখবা একটু, তাহলে আমি যে কথাগুলো বললাম সেগুলোর সাথে আরেকটু ক্লিয়ার হবে। তাহলে আজকে আমরা ওয়েট প্রসেসিং ল্যাবরেটরি মেশিনারিসে যে মেশিনগুলি দেখলাম সেগুলো প্রথমত হচ্ছে আমাদের ডাইং ল্যাব এবং কালার ল্যাব, এবং সেই সাথে আমরা ফিজিক্যাল ল্যাবে ভাগ করছি। ডাইং ল্যাবে প্রথমে, কালার ল্যাবে আসছে স্যাম্পল ডাইং মেশিন, এটা আমরা জানি। তারপরে আসতেছে ডাটা কালার স্পেকট্রোমিটার রেসিপি ক্যালকুলেট করার জন্য এবং শেড ম্যাচিং এর জন্য। তারপর লোবো ল্যাব মেশিন পিপেটিং এর জন্য অর্থাৎ ডাই সলিউশন প্রিপারেশনের জন্য। তারপরে অটোমেটিক ওয়াশিং ইউনিট এন্ড ড্রায়ার ফর স্যাম্পল ওয়াশ এবং ড্রাই করার জন্য। তারপরে আছে পিএইচ মিটার ফর পিএইচ চেকের জন্য। তারপরে আমরা যদি বলি আর্টি কালার ম্যাচিং বক্স, কিসের জন্য, যে এটা দেখার জন্য আমাদের ম্যাচিংটা হচ্ছে কিনা এবং সেই সাথে গ্রেডিং করার জন্য। সোকিং ওয়াটার বা পিএইচ নির্ণয়ের সাধারণত, ডাইং এর জন্য, সোপিং এর জন্য। তারপরে রয়েছে ফিজিক্যাল ল্যাবরেটরি মেশিন, জিএসএম কাটার সম্পর্কে সবাই জানি, রাবিং টেস্টার, রাবিং টেস্ট করা হয়, পিলিং টেস্টার, 3 প্রকার পিলিং মেশিন আমরা দেখেছি। তারপরে ছিল আমাদের পাসপাইরেশন মিটার। তারপরে যদি আমরা বলি যে ওয়াশিং মেশিন। তারপরে আমরা যদি বলি লাইট ফাস্টনেস টেস্টার সর্বশেষ ছিল। তো এই মোটামুটি আমাদের মেশিন। আমরা আশা করি এই মেশিনগুলো সম্পর্কে অনেকেই দেখেছি, অনেকেই দেখেনি। আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, তোমরা সবাই মিলে যদি বা সবাই প্রত্যেকটা মেশিন সম্পর্কে একটু ভিডিও দেখো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। কারণ ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে, সো একটু হাত বাড়ালেই বাকিটা হবে। তো এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো।